পুরনো নোট তুলে নিতে এবার ঈদে আসছে না নতুন টাকা। খোলা বাজারে বান্ডিল প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা বেশিতে কিনছেন অনেকেই। ৫ টাকার দুইটা আর ২ টাকার একটা বান্ডিল নিলাম ১৮০০ টাকা টোটাল। তো নতুন নোট তো বাংলাদেশ ব্যাংকও দিচ্ছে না, তো আমরা তো ঈদ হিসাবে ছোট মনিরা তো এগুলো চায়, তো আমরা দিতে হয়। ৫০ টাকার নোট নিলাম, ২০টা দিছে আর কি, এবং এটার বিনিময়ে আমাকে ৭০ টাকা দিতে হয়েছে আর কি। গতি আনতে পণ্য খালাসের সময়সীমা বেঁধে দিতে চায় চট্টগ্রাম বন্দর। সময় মতো সনদ না পেলে বাস্তবায়ন অসম্ভব বলছেন ব্যবসায়ীরা। অপরিকল্পিত নদী শাসনের স্বাভাবিক গতিপথ হারাচ্ছে সুনামগঞ্জের ১০ নদ নদী। নাব্য সংকটে আটকা পড়ছে মালবাহী বালখেট। এবং যুদ্ধবিরতি ভেঙে গাজায় বর্বর হামলার পর এবার স্থল অভিযানে ইসরায়েল। গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা দখলের দাবি। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি নাজমুস সাকিব। ঈদে নতুন জামার সাথে বাড়তি আনন্দ যোগ করে নতুন টাকার সালামি। প্রতিবারই ঈদে নতুন টাকা বাজারে ছাড়া হলেও এবারই ব্যতিক্রম। পুরনো টাকা বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্তে নতুন নোট ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। তাই খোলা বাজারে ছোট টাকার বান্ডেলে ৫০০ টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে গ্রাহককে। ব্যাংক থেকে না পেলেও ছোটদের খুশি করতে অতিরিক্ত দামে অনেকেই কিনতে দেখা গেছে নতুন টাকা। অপরদিকে মে মাসের শেষের দিকে নতুন নকশার টাকা বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। নতুন জামা পরে ঈদের নামাজের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন শুরু করে ছোট বড় সকলে। এদিন বাড়তি আনন্দে যোগ হয় নতুন টাকার সালামি। তাই ঈদকে কেন্দ্র করে প্রতি বছর নতুন টাকা বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে রমজানের ঈদকে কেন্দ্র করে কয়েক হাজার কোটি নতুন টাকার প্রতি বছর বাজারে আসে। তবে এবার ঈদে নেওয়া হয়েছে ভিন্ন সিদ্ধান্ত। ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর পুরানো টাকা বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তাই এবার ঈদে নতুন টাকা ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকগুলোতে নতুন টাকা সংগ্রহ করতে আসছেন না গ্রাহক। বিতরণ বন্ধ থাকায় ব্যাংকে নেই বাড়তি চাপ। অনেকটাই ফাঁকা ব্যাংকের একাধিক কাউন্টার। অনেকটাই ভিন্ন চিত্র দেখা গেছে নতুন টাকার হাটে। বাড়তি মূল্যে মিলছে সব ধরনের নতুন টাকা। তবে ব্যাংক থেকে নতুন টাকা না দেয়ায় সরবরাহ কিছুটা কম দেখা গেছে। এসব দোকানে প্রতিটি ১০ টাকার ১০০টি নোটের বিপরীতে বাড়তি দিতে হচ্ছে ৪৮০ টাকা। ২০ ও ৫০ টাকার ১০০টি নোটের ক্ষেত্রে বেশি দিতে হচ্ছে ৫০০ ও ৪০০ টাকা। ১০০ ও ২০০ টাকার বান্ডেলের জন্য গ্রাহককে অতিরিক্ত দিতে হচ্ছে ২০০ টাকা। কোনো দোকানে মাল নাই, গুড়া মাল নাই। এই ২-৪টা দোকানে আছে, তারা বেছে বললে দেয় কাস্টমারের লাগলে না, নাইলে নিয়ে না, দাম বেশি। ১০ নাই, ২০ নাই, ৫ নাই, কিছুই নাই। ওই ১০০ আর ৫০ রয়েছে, এত মেশিন নেয় না, এলে খালি বই রয়েছে। ব্যাংক থেকে না পেলেও ছোটদের খুশি করতে অতিরিক্ত দামে অনেককেই কিনতে দেখা গেছে নতুন টাকা। তবে বাড়তি টাকার পরিমাণ খুব বেশি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। ৫ টাকার দুইটা আর ২ টাকার একটা বান্ডিল নিলাম ১৮০০ টাকা টোটাল। তো নতুন নোট তো বাংলাদেশ ব্যাংকও দিচ্ছে না, তো আমরা তো ঈদ হিসাবে ছোট মনিরা তো এগুলো চায়, তো আমরা দিতে হয়, এই জন্য নেওয়া। এখানে ১০০০ টাকার নোট দিয়েছি, ৫০ টাকার নোট নিলাম, ২০টা দিছে আর কি, এবং এটার বিনিময়ে আমাকে ৭০ টাকা দিতে হয়েছে আর কি। সবশেষ ব্যাংকগুলোর কাছে ৬০০ কোটি টাকার বেশি নতুন নোট থাকার তথ্য পাওয়া গেছে। তবে নির্দেশ থাকায় তা বিতরণ বন্ধ আছে বলে জানায় ব্যাংকগুলো। তার মধ্যেও একটা প্রস্তুতি, ওইভাবে মানসিক প্রস্তুতি আছে। তারা গত অন্যান্য বারের মতো নতুন টাকা খুব যে একটা আমাদের কাছে চাহিদা বা এরকম নেওয়ার জন্য ভিড় করছে এরকমটি না, কারণ তারা জানেন যে এটা এই বছর নতুন টাকাটা ব্যাংক থেকে সরবরাহ করা হবে না। আর গ্রাহকদের চাহিদা তো আমরা অ্যাজ ইউজুয়াল যে তাদের যে চাহিদা আছে সেটা আমাদের পুরানো যে নোটগুলো আছে সেটা দিয়ে আমরা পূরণ করছি। সেখানে এই পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি। অপরদিকে মে মাসের শেষ দিকে নতুন নকশার টাকা বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি যে আগস্ট বিপ্লব, যেটা জুলাই বিপ্লব ঘটে গেল, তার ইমেজকে ধারণ করে এই ধরনের নোট বাজারে আসুক, তো সেটা
আসার জন্য যেহেতু সময় লাগছে, অতএব সেই ক্ষেত্রে আমার মনে হয় মানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই এই ত্যাগটা স্বীকার করতে রাজি হবে যে আমরা এবার ইটটা না হয় প্রচলিত নোট বা অপেক্ষাকৃত মলিন নোট দিয়ে কাটিয়ে দিই, সামনে আমাদের জন্য ফ্রেশ নোট আসছে। আগামীতে শুধু ঈদে নয়, পুরো বছর জুড়ে পাওয়া যাবে নতুন টাকা। তবে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নে ধীরে ধীরে এর পরিমাণ কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। আতউনিয়ন, এখন, ঢাকা। চট্টগ্রাম বন্দর থেকে ধরন ভেদে পণ্যের খালাসের সময়সীমা বেঁধে দিতে চায় বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে আইন সংস্কারের জাতীয় রাজস্ব বোর্ড প্রস্তাব পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। কন্টেইনার জট নিরসন এবং পণ্য খালাস কার্যক্রমে গতিশীলতা বাড়াতেই এই উদ্যোগ বলে দাবি বন্দর চেয়ারম্যানের। তবে সময় মতো প্রয়োজনীয় সার্টিফিকেট কিংবা সেবা না পেলে এটি বাস্তবায়ন অসম্ভব বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত হাজেরা শিউলির প্রতিবেদনে। দেশের 92% পণ্য আমদানি ও রফতানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। গেল বছর চট্টগ্রাম বন্দর রেকর্ড পরিমাণ 32,75,000 টুয়েস কন্টেইনার ও 12,39,00,000 মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করেছে। প্রতি বছরই কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং বাড়ছে গড়ে 4 থেকে 7%। যদিও সে অনুপাতে সম্প্রসারণ হয়নি বন্দর। ফলে প্রাকৃতিক দুর্যোগ, টানা সরকারি ছুটি কিংবা কারিগরি জটিলতায় পণ্য ডেলিভারি কম হলে বন্দরে কন্টেইনার জট বাড়ে। এতে বেড়ে যায় জাহাজ অবস্থানের সময় ও পণ্য খালাসের খরচ। বন্দর কর্তৃপক্ষ বলছে অনেক সময় অসাধু আমদানিকারকরা মাসের পর মাস পণ্য ফেলে রাখে। এতে জায়গা স্বল্পতায় বন্দরের স্বাভাবিক কার্যক্রমে গতি কমে যায়। সেই সঙ্গে বাজারে পণ্যের সরবরাহ ও দামে নেতিবাচক প্রভাব পড়ে। এ অবস্থায় পণ্য খালাস বা ডেলিভারির সময়সীমা নির্দিষ্ট করে দিতে চায় বন্দর কর্তৃপক্ষ। কোন ধরনের কার্গের জন্য কত সময় এবং কি ধরনের আপনার মাসুল বা এই ধরনের আরোপ করা যায়, সেইগুলো বিষয়ে আমরা একটা ক্যাটাগরি করে করে একটা প্রস্তাবনা দিয়েছি মন্ত্রণালয়। এটা হলে পরে আপনার পোর্টের এফিসিয়েন্সি বাড়বে, আমার দ্রব্যমূল্যের উপর এটার একটা ইতিবাচক একটা প্রভাব পড়বে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন খাদ্যপণ্য ও শিল্পের কাঁচামাল খালাসে বিএসটিআই, কোয়ারেন্টাইন ও রেডিয়েশন সহ বিভিন্ন ধরনের সার্টিফিকেট লাগে, যা যথাসময়ে মিলে না। এছাড়া কাস্টমসের প্রক্রিয়াগত জটিলতায় দেরি হয় পণ্য খালাসে। এটা আসলে কোনোভাবেই এটা সম্ভবপর নয়, কারণ এই কারণে যে বন্দরের শুধু একার না, এখানে আপনার পণ্য ডেলিভারির ক্ষেত্রে সেখানে আপনাকে ব্যাংকে ইনভলভ করতে আছে, সেখানে আপনার কাস্টমস ইনভলভ আছে এবং অন্যান্য সংস্থাগুলো ইনভলভ আছে। বিভিন্ন দপ্তরগুলো কাগজপত্র দিতে আমাদের লোকগুলো হয়রানি হচ্ছে, এবং সেটা যদি আমাদেরকে যদি বিভিন্ন দপ্তরগুলো কাগজপত্র ডকুমেন্টপত্র দিতে যদি সহযোগিতা করে, পণ্যর প্রকার ভেদে সময় বেঁধে দিলে আমাদের কোনো আপত্তি থাকে। ব্যবসায়ীরা বলছেন ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত না করে পণ্য খালাসের সময় বেঁধে দিলে তা কার্যকর হবে না। এক্ষেত্রে বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনা না করেই এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। একই ছাদের নিচে যদি একটা পয়েন্টে আমরা সার্টিফিকেশনগুলো পেতাম, তাহলে আমরাও তো দ্রুততার সাথে কাজগুলো করতে পারি। বন্দর ব্যবহারকারী যারা আছে, যারা বন্দর দিয়ে মালামাল ইম্পোর্ট এক্সপোর্ট করে, সেই স্টেক হোল্ডারদের সাথে বন্দর আলাদা আলাদাভাবে বসে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তটা নিলে আমার মনে হয় ভালো সিদ্ধান্ত হবে। বিদ্যমান আইনে জাহাজ থেকে পণ্য খালাসের প্রথম 4 দিন বন্দরে পণ্য রাখতে কোনো ভাড়া দিতে হয় না। তবে দ্রুত পণ্য খালাসের জন্য এর সঙ্গে জড়িত বিভিন্ন দফতর ও সংস্থার কার্যক্রম অটোমেশন করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। আসন্ন ঈদকে ঘিরে জমে উঠেছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। প্রতি হাটে লেনদেন হচ্ছে গড়ে 5,000 কোটি টাকা। তবে দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রভাব ফেলেছে এ বাজারেও। রাকিবুল ইসলামের প্রতিবেদন। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর লেনদেনে ভাটা পড়ে নরসিংদীর শেখেরচর বাবুরহাটে। এক সময় যেখানে হাজার হাজার কোটি টাকার বেচাকেনা হতো, সেখানে লেনদেন নেমে আসে 4 ভাগের 1 ভাগে।
তবে আসন্ন ঈদ ঘিরে আবারও চাঙা হয়েছে এই বাজার। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার চট্টগ্রাম, ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসছেন কাপড় কিনতে। বিক্রি হচ্ছে শাড়ি, লুঙ্গি, গামছা, থান কাপড় সহ বিভিন্ন পণ্য। তবে দাম বেড়েছে গড়ে 5%, যা কিছুটা চ্যালেঞ্জ তৈরি করছে পাইকার ও ক্রেতাদের জন্য। তোতা, বিভিন্ন রকমের রং টং এগুলো বিভিন্ন রকমের এদের দাম বৃদ্ধি হয়েছে, যে কারণে এটা এখানে প্রভাব পড়ছে। আগের চেয়ে এবার একটু কমই কেনাকাটা করছে, বেচা কিনা সবার পরে যেরকম হওয়ার কথা এরকম হয়নি, কমই হইতেছে। দাম বাড়ার কারণে হয়তো বা তাও কিছুটা তো প্রভাব পড়ছে, ঠিক আছে। যেখানে দেখা গেছে আগে মানুষ 3 পিস কিনতো, এখন দেখা গেছে সেখানে 1 পিস কিনে। সম্প্রতি ছিনতাই ও ডাকাতি সহ দেশের অভ্যন্তরে নানাবিধ উদ্বেগজনক পরিস্থিতির প্রভাব পড়েছে এখানেও। বর্তমানে লেনদেন ভালো হলেও সেটি কতদিন টেকসই হবে তা নিয়ে শঙ্কায় আছেন বিক্রেতারা। আড়তদাররা জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। আমরা যে আইটেমটা বিক্রি করি, এই আইটেমটা কিছু কিছু কাপড়ের দাম বাড়তি, আবার কিছু কিছু কাপড়ের দাম এই আগের মতোই আছে। আসলে তো দেশের ব্যবসা বাণিজ্য একটু মন্দা, তো এগুলি তো বেচা কিনে ভালো হইলে তখন কাপড়ের দাম বাড়ে। ঈদ উপলক্ষে কেনাবেচা দ্বিগুণ হয়েছে বলে জানান বাবুরহাট বণিক সমিতি। 2000-3000 কোটি টাকার মতো প্রতি সপ্তাহে রানিং বেচা কিনা। যদি বাজার একটু ভালো যায় তাই 4000-5000 কোটি হয়, কিন্তু এখন যদি সিজন এখন একটু আরো বেশি বেচা কিনা। এই বাজারে ছোট বড় মিলিয়ে দোকান রয়েছে 5000-এর বেশি। রমজানের 1 সপ্তাহ আগে শুরু হয়ে ঈদের 1 সপ্তাহ আগ পর্যন্ত এখানে চলে ঈদের কেনাবেচা। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। নতুন করদাতা শনাক্তের লক্ষ্যে মানিকগঞ্জে শুরু হয়েছে স্পটে কর নির্ধারণ কর্মসূচি। স্থানীয় আয়কর অফিসের উদ্যোগে বিভিন্ন স্থানে গিয়ে গ্রাহকদের দেওয়া হচ্ছে আয়কর সেবা। আয়কর অফিসের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। আসাদ জামান জানাচ্ছেন বিস্তারিত। করদাতার সংখ্যা বাড়াতে ও রাজস্ব আদায়কে আরও গতিশীল করতে মাঠ পর্যায়ে সরাসরি কাজ করছে আয়কর বিভাগ। কর অফিসে এসে ঝামেলা পোহানোর পরিবর্তে এবার জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিচ্ছে সংস্থাটি। আয়কর বিভাগের এমন সেবা পেয়ে খুশি অনেকেই। গ্রাহকরা বলছেন, কর বিভাগের এমন কার্যক্রমে রাজস্ব বাড়বে সরকারের, পাশাপাশি আয়কর বিভাগকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস ব্যবসায়ীদের। আগে তো আমরা আয়কর দিতাম, দেখেছে মানিকগঞ্জ যেতে হতো এবং উকিল ধরে আমাদের 1 থেকে 2 দিন 3 দিন মানে লেগে যেত, দৌড়াদৌড়ি করতে হতো। স্পটে কর নির্ধারণ সিস্টেম যে চালু হয়েছে সেক্ষেত্রে আমরা খুব আনন্দিত। আমি নতুন ব্যবসায়ী, তো আজ তাদের মাধ্যমে জানতে পারলাম কীভাবে ভ্যাট ট্যাক্স দিতে হয়। নিজেদের তাগিদে আমাদের বোঝাচ্ছে, বোঝানোর পরে টিন নাম্বার করে দিচ্ছে, ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছে। তো আমাদের প্রত্যেকটা ব্যবসায়ীর জন্য আশা করি এটা ভালো হচ্ছে। কর বিভাগ আয়কর আইন 2023-এর 195 ধারার প্রবিধান অনুযায়ী স্পটে কর নির্ধারণ প্রক্রিয়ার মাধ্যমে নতুন করদাতা শনাক্তকরণ, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও আয়কর জমা সংক্রান্ত কার্যক্রম হাতে নিয়েছে বলে জানালেন এই কর কর্মকর্তা। আমরা স্পটে সব কিছু করে দিচ্ছি, যেমন একজন করদাতার টিআইএন রেজিস্ট্রেশন আমরা এখানেই বসে করে দিচ্ছি, এখানে রিটার্ন ফিল আপ করে দিচ্ছি, অনলাইনে রিটার্ন জমা দিয়ে দিচ্ছি, এখানেই বসেই আমরা অনলাইনে তার ট্যাক্স জমা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে তাকে অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং সার্টিফিকেট আমরা ইস্যু করে দিচ্ছি। ব্যবসায়ীরা যেন সহজে কর পরিশোধ করতে পারেন সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছে কর বিভাগ। স্পটে কর নির্ধারণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। সুনামগঞ্জে পাহাড়ি ঢলে নেমে আসা পলিমাটি আর নদীর বুকে অপরিকল্পিতভাবে নদী শাসনের কারণে খরস্রোতা 10টির বেশি নদী ভরাট হয়ে যাচ্ছে। ফলে নদী হারিয়েছে গতিপথ। তবে নদী রক্ষায় নানা প্রকল্প চলমান বলছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জ থেকে লিপসন আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত। সুনামগঞ্জের পুরাতন সুরমা নদী 72 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীতে একসময় কার্গো জাহাজ আর লঞ্চ চলাচল করলেও বর্তমানে ডিঙি নৌকা চলাচলও অসম্ভব হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে নেমে আসা পলি আর অবৈধ দখলে বর্তমানে স্থানীয়রা এই নদীতে ধান চাষ আর পশুপালন করছেন। শুধু পুরাতন সুরমা নয়, একই অবস্থা জেলার প্রায় 10টি নদীর। বিশেষ করে সুনামগঞ্জের 120 কিলোমিটার সীমান্ত জুড়ে প্রবাহিত জাদুকাটা, রক্তি, বৌলাই ও পাটলাই সহ বেশ কিছু নদীতে তৈরি হয়েছে নাব্যতা সংকট। এতে আটকা পড়েছে শতাধিক মালবাহী বাল্কহেড। স্থানীয়রা বলছেন, একসময়ের খরস্রোতা নদীর ওপরে এখন ফসলের চাষ করছেন তারা। ভারী বৃষ্টি কিংবা উজানের ঢল সামাল দিতে পারছে না এসব নদী, যাতে ক্ষতির মুখে পড়ছে স্থানীয়রা।
প্রায় 8 থেকে 10 বছর আগ থেকে শুনলাম যে নদী খনন হইতেছে, হচ্ছে, কিন্তু দেখা যায় আমরা নদীটা খনন না। কিন্তু সুরমা শাখা নদী এটা আপনার বরাটোয়ায় আমরা বিশেষ ক্ষতি হয়েছে হাওরগুলার পানি নিষ্কাশন হয় না নদীতে। স্টিমার জাহাজ চলাচল করতো, ব্যবসা বাণিজ্য অনেক খুব ভালো লাগতো, ব্যবসা হইতো। এখন নদী ভরার পরে মনস্থ ব্যবসা বাণিজ্য সব কিছু মানুষের দুর্যোগ চলাফেরা বন্ধ হয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে মৃতপ্রায় নদী রক্ষায় ইতিমধ্যে 2000 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করলে ফিরে আসবে নদীর আগের রূপ। সুনামগঞ্জে আমরা 2023 সালে একটি ফিজিবিলিটি সম্পন্ন করেছি এবং সেই ফিজিবিলিটির আলোকে সুনামগঞ্জে নদী সংরক্ষণ কাজ, নদী ড্রেজিং এবং ডুবন্ত সিসি ব্লকের মাধ্যমে আরবানিক কাজ অন্তর্ভুক্ত করেছি এবং এই ফিজিবিলিটির আলোকেই আমরা একটি ডিবি প্রণয়ন করেছি এবং এই ডিবি প্রথম পর্যায়ে আমরা 19 নদী খননের জন্য প্রায় 443 কিলোমিটার দৈর্ঘ্যে আমরা নদী খনন করবো এবং এখানে প্রাকৃত ব্যয় হচ্ছে প্রায় 2000 কোটি টাকা এবং এই প্রকল্পটি প্ল্যানিং কমিশন পাঠানো হয়েছিল এবং সেখানে একটি যাচাই হয়েছে। এখন সুনামগঞ্জ। বগুড়ায় সারা বছর টক দইয়ের চাহিদা থাকলেও রমজানে তা বেড়েছে কয়েক গুণ। স্থানীয় অনেকের কাছেই টক দইয়ের ঘোল ছাড়া ইফতার পূর্ণতা পায় না। বিক্রেতারা বলছেন রমজানে অন্যান্য মিষ্টান্নের চাহিদা কমলেও টক দইয়ের কেনাবেচা ক্ষতি পুষিয়ে দিচ্ছে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন ইফতারে টক দইয়ের ঘোল রাখার। রাজীব সেলিমের প্রতিবেদনে বিস্তারিত। বগুড়ায় ইফতারের ঐতিহ্যবাহী অনুষঙ্গ টক দইয়ের ঘোল। দুধের গাজন প্রক্রিয়ায় তৈরি টক দই কিনতে দুপুরের পর থেকেই রোজাদারদের ভিড় বাড়ে দইয়ের দোকানে। টক দই খেলে সারাদিনের তৃষ্ণাটা মিটিয়ে যায়। এই টক দই পরিবারের ছোট বড় সকলেই খেতে পারে, সকলের জন্য স্বাস্থ্যসম্মত। টক দই ভালো, সারা বছরই আমরা টুকটাক খাই, কিন্তু রমজান মাসে একটু বেশি পরিমাণ খাই। টক দই শরবত করে খেলে, গোল বানিয়ে খেলে শরীরে তৃপ্তিতে হয়, ক্লান্তি একটু দূর হয় আর কি। বগুড়ার জনপ্রিয় মিষ্টি দইয়ের প্রশংসায় পঞ্চমুখ দেশ বিদেশের মানুষ। রমজানের শুরু থেকেই জিআই স্বীকৃতি পাওয়া এই মিষ্টি দইয়ের বিক্রি কমেছে প্রায় 60%। বেড়েছে টক দইয়ের চাহিদা। টক দই বিক্রির ভরা মৌসুম পার করছেন দই বিক্রেতারা। রোজাদার যারা, তারা এই টক দইটা খাওয়া ওই সময়টা পছন্দ করে ঘোল হিসাবে, যার কারণে এটা একটু চাহিদা বেড়ে যায়। পার ডে আমরা 500 থেকে 1000 পিস শুধু আমাদের গ্র্যান্ড হোটেলে টক দই বিক্রি করি। অন্য দইয়ের চাহিদা কম, রমজান মাসে এই দইয়ের চাহিদা একেবারে বেশি। এই যে এখন মাত্র 3 পিস আছে, 80 ডাইমস আর 3 পিস আছে, এটাও শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। পরিপাকতন্ত্রের নানান উপকারিতা, হজম প্রক্রিয়ার কার্যকারিতা বাড়ানো সহ নানা উপকার থাকায় ইফতারের তালিকায় টক দই রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দইয়ের মধ্যে এমন কিছু উপাদান তৈরি হয়, এমন কিছু ব্যাকটেরিয়া তৈরি হয় যেটা আমাদের আসলে শরীরের অনেক উপকার করে। এই উপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমরা টক দইয়ের মধ্যে পাই। এটাকে আমরা যদি বলি যে প্রোবায়োটিক বলে, ইংরেজি আরেকটা টার্ম আছে, মেডিকেল টার্ম, প্রোবায়োটিক হিসেবে কাজ করে। বগুড়ায় রমজানের আগে প্রতিটি টক দইয়ের হাড়ি বিক্রি হয়েছে 200 টাকায়, তবে বর্তমানে বিশেষ ছাড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। রাজীব সেলিম, এখন বগুড়া। নওগাঁয় সবজির বাজার স্থিতিশীল, তবে বেড়েছে কাঁচামরিচের দাম। এছাড়া গ্রীষ্মকালীন সবজির দামও কিছুটা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে নওগাঁ পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, জানাবেন যে ব্যবসায়ীরা কাঁচামরিচের যে দাম সেটা বৃদ্ধির কি কারণ বললো, এবং গ্রীষ্মকালীন যে সবজি সেগুলোর আসলে দাম বাড়ার কি কারণ? সাকিব, নওগাঁয় গ্রীষ্মকালীন কিছু সবজির দাম বেশ চড়া, তবে অন্যান্য সবজির বাজার স্বাভাবিক রয়েছে। এই অন্যান্য যে সবজির বাজার স্বাভাবিক থাকার কারণে ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি রয়েছে, তবে কৃষকরা বেশ অস্বস্তির মধ্যে রয়েছে বলে আমরা জেনেছি। যেহেতু গ্রীষ্মকালীন সবজির পরিমাণ খুবই কম বাজারে সরবরাহ হচ্ছে, যার কারণে দাম বেশ চড়া। এখানে নওগাঁ পৌর পাইকারি সবজির বাজারে এই গ্রীষ্মকালীন সহ অন্যান্য যে সবজি রয়েছে সেগুলোর দাম যদি বলি, এখানে সজনা বিক্রি হচ্ছে সর্বোচ্চ 150 টাকা কেজি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, পটল 60 টাকা কেজি এবং কচুর লতিও একই দামে বিক্রি হচ্ছে। তবে অন্য যেই সবজিগুলো রয়েছে দাম 40 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। যদি বলি যে বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, করলা কিছুদিন আগেও প্রায় 55 থেকে 60 টাকা কেজি বিক্রি হলো, এখন 30 থেকে 35 টাকা কেজি বিক্রি হচ্ছে। সিম বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকা কেজি। ক্ষীরা, যেহেতু রমজান মাস চলছে, ক্ষীরা এবং কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে, অর্থাৎ রমজানের শুরু
শুরু থেকে বলা যায় যে কেজিতে 10 টাকা বেড়েছে। এগুলোর চাহিদা মোটামুটি থাকে, যার কারণে দাম কিছুটা বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। ক্ষীরা বিক্রি হচ্ছে 40 টাকা, কাঁচামরিচ রমজানের শুরুতে 10 টাকা বেড়ে 40 টাকা পর্যন্ত উঠেছিল এবং এখন পর্যন্ত এই 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা এবং প্রকারভেদে সেই 15 থেকে 20 টাকা এবং প্রায় 1.5 মাস থেকে এই দামে বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে 10 টাকা কেজি এবং লাল শাক বা সবুজ শাক যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি এবং লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা পর্যন্ত। যেহেতু কৃষকরা বলছেন যে এখন আসলে সবজির কিছুটা কম রয়েছে, তারপরও তারা দাম কম পাচ্ছেন, যার কারণে তাদের লোকসান না হলে আসলে লাভ হচ্ছে না। তো এই ছিল আমার কাছে সবজির বাজার নিয়ে সবশেষ। ধন্যবাদ আব্বাস আলী যুক্ত ছিলেন নওগাঁ থেকে, তিনি জানাচ্ছিলেন সবজির বাজারের খোঁজখবর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি ভেঙে গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। গত 24 ঘন্টা ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও অন্তত 14 ফিলিস্তিনির। আইডিএফ জানিয়েছে গাজার গুরুত্বপূর্ণ নেট জারিম করিডোর পুনরায় তাদের নিয়ন্ত্রণ নিয়েছে। এতে উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে যে বাফার জোন ছিল তা এখন ইসরায়েলের হাতে। ফিলিস্তিনিরা এখন দুই প্রান্তে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে বাসিন্দাদের অবাধ চলাচলও, যা ইসরায়েলি আগ্রাসনকে আরও বাড়িয়ে তুলতে পারে। এরই মধ্যে মধ্য ও দক্ষিণ গাজায় স্থল অভিযান শুরু করে দিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এর আগে 2 দিনের বিমান হামলায় প্রাণ হারিয়েছে প্রায় 500 ফিলিস্তিনি, যাদের মধ্যে শিশু 183। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে ইসরায়েল সহ বিভিন্ন দেশ। এ সময় জেরুজালেমে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে যুদ্ধবন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জেলেনস্কি। দুই নেতার মধ্যে কার্যকরী ও ফলপ্রসূ আলাপ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলাপের পরদিনই ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। রাশিয়ার জ্বালানি খাতে হামলা বন্ধ করার বিষয়ে রাজি হয়েছে ইউক্রেন। এ সময় জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় চলতি বছরেই স্থায়ী শান্তি অর্জন সম্ভব। আর ইউক্রেনের জ্বালানি অবকাঠামো নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের মালিকানায় নেয়ার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেও জ্বালানি অবকাঠামোয় হামলা না করার বিষয়ে রাজি হন রুশ প্রেসিডেন্ট পুতিন। এদিকে সংযুক্ত আরব আমিরাতে মধ্যস্থতায় দুই দেশের মধ্যে 175 জন বন্দী বিনিময় হয়েছে। ট্রাম্প পুতিন ফোন আলাপের পর ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করা হয়েছে বলে দাবি ক্রেমলিনের। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি প্রতিশ্রুতি ভঙ্গ করে হামলা চালাচ্ছে মস্কো, যা পর্যবেক্ষণের জন্য ওয়াশিংটনকে আহ্বান জানান তিনি। অন্যদিকে রাশিয়া কুরস্ক বিজয়ের দ্বারপ্রান্তে বলে দাবি রুশ প্রেসিডেন্টের। নাফি আরমান মননের প্রতিবেদন। যুদ্ধবিরতি, সীমানা পুনর্নির্ধারণ ও সম্পদের বন্টন নিয়ে পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের 2.5 ঘন্টার ফোনালাপ। ফলাফল, 30 দিনের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর বিষয়ে রাশিয়ার সম্মতি। তবে প্রতিশ্রুতির কয়েক ঘন্টার মধ্যেই দুই দেশের জ্বালানি স্থাপনায় চালানো হয়েছে পাল্টাপাল্টি হামলা। নির্দিষ্ট ক্ষেত্রের এই অস্ত্রবিরতি পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট জানান, কুরস্কে বিজয় অর্জনের পথে মস্কো। Завершают разгром группировки войск противника в Курской области. Повторю в этой связи, согласно законам Российской Федерации, все военнослужащие... Ми сьогодні з ним будемо обговорювати деталі. Я думаю, деталі наступних кроків. У нас в Джеді дійсно була дуже хороша зустріч наших команд. যুদ্ধ কিংবা বিরতি, ফল যেটাই আসুক না কেন, ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য ও ইতালি। President Zelensky to discuss progress that President Trump had made with Russia towards a ceasefire, and I took the opportunity to reaffirm our unwavering support. Si è tenuta una lunga conversazione tra il presidente degli Stati Uniti Donald Trump e il presidente russo Vladimir Putin. Da quello che apprendiamo finora, যদিও রুশ প্রেসিডেন্টের প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই ইউক্রেনীয়দের। তাদের দাবি, যুদ্ধবিরতির জন্য আলোচনা পুতিনের ধাপ্পাবাজি। অন্যদিকে জ্বালানি স্থাপনায় 30 দিনের জন্য হামলা বন্ধে সম্মতিকে দীর্ঘস্থায়ী শান্তির প্রথম ধাপ হিসেবে মনে করছেন রাশিয়ানরা। Та ні, думаю, він також уже якби і іде до того морально, щоб домовитись. Тому я так розумію, що це забрати у України останній важіль, але Росія зможе бити також і по інших об'єктах.
ক্রেমলিনের দাবি, ফোনালাপের পর পুতিনের নির্দেশে বন্ধ রাখা হয়েছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা। মার্কিন ও রুশ প্রেসিডেন্ট পরস্পরকে বিশ্বাস করেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। পুতিনের কাছে অস্তিত্ব টিকিয়ে রাখার উপায় ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ক্ষমতা ধরে রাখার জন্য যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু। তবে ইউক্রেন ও গাজা যুদ্ধ শেষ করার ঘোষণা দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্পের সামনে প্রতিশ্রুতি রক্ষাই যেন এখন বড় চ্যালেঞ্জ। এমনকি সংকট উত্তরণে অবদান রাখতে না পারলে ইমেজ সংকটে পড়তে পারেন মার্কিন প্রেসিডেন্ট, এমনটাও আশঙ্কা অনেকের। নাফিয়া আরমান জানাবেন বিস্তারিত। মাত্র ২৪ ঘন্টায় ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই নেতার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পেরিয়ে গেছে ১৪০০ ঘন্টা, যদিও এখনও শান্তি ফেরেনি ইউক্রেনে। উল্টো ইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে যোগ হয়েছে তিক্ততা। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের একদিন আগে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। শুরু হয় জিম্মি ও বন্দি বিনিময় প্রক্রিয়া, যদিও ২ মাস যেতে না যেতেই আবারও উপত্যকায় আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। এতে ম্লান হয়ে গেল ট্রাম্পের যুদ্ধবিরতি কার্যকরের কৃতিত্ব। ওয়াশিংটন যেমনটা চেয়েছিল, সেই পূর্ণাঙ্গ কিংবা নিঃশর্ত যুদ্ধবিরতির আশপাশ দিয়েও হাঁটছে না মস্কো। শুধুমাত্র ৩০ দিনের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। মন্দের ভালো হিসেবে শান্তি আলোচনা এগিয়েছে বলার সুযোগ পেলেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট ওভাল অফিস নাকি ক্রেমলিনের প্রতিনিধিত্ব করছেন তা নিয়ে রয়েছে সংশয়। কারণ ট্রাম্পের কল্যাণেই বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও প্রত্যাবর্তনের সুযোগ পেলেন পুতিন। So this is setting a signal to the world stage that you can invade another country with impunity, continue to attack that other country, and still get high-level access to the United States. গাজায় দীর্ঘস্থায়ী শান্তির নিশ্চয়তার জন্য জিম্মিদের ব্যবহার করছিল হামাস। যদিও অনেকেই মনে করেন বেনিয়ামিন নেতানিয়াহুর মাথায় কখনো শান্তির চিন্তাই ছিল না। তাই জিম্মিদের বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে উপত্যকায় আবারও পুরোদমে যুদ্ধ শুরু করল ইসরায়েল। তবে এর পেছনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ক্ষমতা দীর্ঘায়িত করার দূরভিসন্ধি রয়েছে বলেও মত অনেকের। যুদ্ধ শুরু করায় সাময়িকভাবে বন্ধ হল নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি। অন্যদিকে মন্ত্রিসভায় কট্টরপন্থীরা ফিরে আসায় টিকে গেল জোট সরকার। It's in his own interests to continue this war at least until the end of March, because he has to get through the budget if his government is going to survive. And we see today, by relaunching the military approach, giving priority to that, Ben-Gvir has now returned to his government. পুতিনের কাছে ইউক্রেন যুদ্ধ অস্তিত্ব টিকিয়ে রাখার মাধ্যম। অন্যদিকে ক্ষমতা ধরে রাখার জন্য যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু। তবে শান্তি স্থাপনকারী হিসেবে নিজের গুণগান গাওয়া ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারে দুটি যুদ্ধ লাগিয়ে দিয়েছে দাগ। কারণ মার্কিন প্রেসিডেন্টের কপালে পিসমেকার থেকে ট্রাবল মেকারের তকমা জোটা এখন সময়ের অপেক্ষা মাত্র। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার রহস্য উন্মোচনে ৬২ বছর পর এসে ৬৩,০০০-এর বেশি গোপন নথি সামনে আনলো ট্রাম্প প্রশাসন। এর মধ্য দিয়ে নতুন করে আলোচনায় কেনেডি হত্যা প্রসঙ্গ। হত্যাকাণ্ডের পেছনে সিআইএ সংশ্লিষ্টতা ও ষড়যন্ত্রের অভিযোগের বিষয়টি গুরুত্ব পাচ্ছে উদ্ঘাটন হওয়া নথি পর্যালোচনায়। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে গুলি করে হত্যা করা হয় তৎকালীন ডেমোক্রেট নেতা ও মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে, যে ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দেয়। দশকের পর দশক কেটে গেলেও উদ্ঘাটন হয়নি যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট হত্যার আসল রহস্য। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এবার বেরিয়ে এলো প্রায় ৬৩,৪০০ পৃষ্ঠার ২,১৮২টি পিডিএফ নথি। জন এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে এই গোপন নথি প্রকাশ করেছে ন্যাশনাল আর্কাইভ। যদিও আনুমানিক প্রায় ৮০,০০০ পৃষ্ঠার গোপন নথি প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, এরই মধ্যে ৬৩,০০০-এর বেশি নথি সামনে আসায় ৬০ বছরেরও বেশি সময় পর নতুন করে আলোচনায় ভয়াবহ ও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনা। মঙ্গলবার নথি প্রকাশের পর কেনেডি হত্যার নতুন তথ্য অনুসন্ধানে চলছে পর্যালোচনা। কারণ এই হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করা হয়। ওয়ারেন কমিশনের তদন্ত অনুযায়ী অসওয়াল্ড নামে একজনকে দায়ী করা হলেও তা বিশ্বাসযোগ্য নয় বলে মনে করে আসছেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ জনগণ। এমনকি চাচা জন এফ কেনেডি হত্যাকাণ্ডে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর হাত আছে বলে অভিযোগ করে আসছেন
রবার্ট এফ কেনেডি জুনিয়র। My uncle was killed not by a single killer, but by a conspiracy. And there are now, since then, there's been 1 million pages of documents and many confessions of people who are involved in that, so that the evidence of CIA collusion in his death and in the cover-up, which continues today. এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে সিআইএ। এ অবস্থায় নতুন নথিগুলো কেনেডি হত্যাকাণ্ডের রহস্যের জট খুলতে কতটা সহায়ক হয় সেদিকেই তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ববাসী। এদিকে জন এফ কেনেডি মারা যাওয়ার 5 বছর পর 1968 সালে ক্যালিফোর্নিয়ায় গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন তার ভাই ও তৎকালীন মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। ওই বছরই টেনিসি অঙ্গরাজ্যে আততায়ীর হাতে প্রাণ হারান মার্কিন নাগরিক আন্দোলনের অন্যতম মুখ মার্টিন লুথার কিং জুনিয়র। এসব জনপ্রিয় নেতাদের গুপ্ত হত্যার নথি প্রকাশেও তৎপরতা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ভারতের বিপক্ষে এএফসি বাছাই পর্বের ম্যাচ খেলতে শিলংয়ের উদ্দেশ্য ছাড়ছে বাংলাদেশ ফুটবল দল। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন তাজওয়ার নাফি, যুক্ত তার সঙ্গে। নাফি, জানাবেন যে এবারের টিম ফরমেশন কেমন হলো এবং শেষ মুহূর্তে খেলোয়াড় বা কর্মকর্তা কারোর সাথে কথা হয়েছে কিনা? কিছুক্ষণ আগেই দুজন ফুটবলার বাংলাদেশ দলে কথা বলেছেন, তপু বর্মন এবং সোহেল রানা, এবং তারা যেটা বলছেন যে ভারতের পক্ষে তাদের এই ম্যাচটাকে ঘিরে বেশ বড় একটি প্রত্যাশা রয়েছে, কারণ এএফসি বাছাই পর্বের প্রথম ম্যাচ এবং দলের এই যে পরিবর্তন, বিশেষ করে হামজা চৌধুরীর কথা তারা বলছিলেন, তার সাথে তাদের কম্বিনেশন যদি মিলে যায়, এবং বেশ কিছুটা তারা এটা নিয়ে একটু কথা বলছিলেন যে হামজা যে জায়গায় খেলে এসেছেন, অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগ এবং সেই ফিল্ডে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ লেস্টার সিটি এবং সেই ফিল্ডের হয়ে তিনি সবশেষ ম্যাচ খেলে বাংলাদেশে এসেছেন, তার যে ফুটবলের ধরন, সে যে জায়গাটা খেলেছেন, তার সাথে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের যে খেলার ধরন, সেটা মেলানোর চেষ্টা তারা করছেন, এবং সেই কম্বিনেশন মেলানোর জন্য হামজা চৌধুরীর যেমনটি প্রয়োজন রয়েছে এবং বাংলাদেশ ফুটবল দলের প্রতিটি যারা সদস্য রয়েছেন সবারই প্রয়োজন রয়েছে সেই অবস্থাটা ধরে রাখার জন্য এবং সেই কম্বিনেশন মেলানোর জন্য। এবং হামজা চৌধুরী আমরা জানি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই তিনি জাতীয় দলে এবং এর আগে তিনি খেলেছেন ক্লাব পর্যায়ে, এবং বাংলাদেশ দলে তিনি কোন পজিশনে খেলবেন সেটা এখনো পর্যন্ত কোচ হ্যাবের ক্যাপ্টেনরা গতকালকে নিশ্চিত করেনি, এবং তাকে কোন পজিশনে খেলবে যদিও ধারণা করা হচ্ছে বল মেকিং পজিশন, অর্থাৎ মিডফিল্ডে তিনি খেলবেন। মিডফিল্ডে তিনি খেলে বাংলাদেশ দলের গোল করানোর জন্য যে চেষ্টা তিনি সেটা করবে, সেটা প্রত্যাশা করেন। বাংলাদেশ দলের মিডফিল্ড থেকে বল যোগান দিয়ে গোল করানো, সেই জায়গাটা বেশ অনেকদিন যাবতই আমরা দেখতে পাচ্ছি কিন্তু শূন্যতা রয়েছে, সেই জায়গাটাই হামজা চৌধুরীকে একটি বড় রোল প্লে করার সম্ভাবনা রয়েছে, এবং যেহেতু তিনি রাইট ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে সেই জায়গা থেকে কিছুটা উপরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশ দলের এই যে 25 তারিখের ম্যাচ রয়েছে, 25 তারিখের ম্যাচ খেলে হামজা চৌধুরী আগামী 29 তারিখে বাংলাদেশের যে তিনি শেফিল্ডে আরেকটি ম্যাচ রয়েছে সেজন্য বাংলাদেশ দলের হয়ে তিনি হয়তো বা 25 তারিখের ম্যাচ খেলে তিনি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ দলে তিনি যোগ দিয়েছেন গত পরশুদিন, তিনি সিলেটে এসেছেন, এবং সিলেটে যে বাংলাদেশ যে ফুটবল সমর্থক এবং সিলেট পাশে যারা রয়েছেন তাদের যে অভ্যর্থনা সেটা, এবং সেই অভ্যর্থনা তিনি খুব উপভোগ করেছেন, এবং সে উপভোগ শেষ করে তিনি গতকালকে ঢাকায় এসে গত পরশু দিন তিনি ঢাকায় এসে পৌঁছেছেন, এবং ঢাকায় এসে গতকালকে তিনি গত রাতে কিংস অ্যারেনায় প্রথমবারের মতো জাতীয় দলের সাথে অনুশীলন করেছেন কোচ হাবিয়ার ক্যাপ্টেনের অধীনে, এবং কোচের অধীনে তিনি অনুশীলন করে যেটা আজকে তিনি গেছেন। এবং আমরা জানি 25 তারিখের ম্যাচের আগে শিলংয়েও কয়েকদিন তার অনুশীলন করবে, এবং শিলংয়ের যে আবহাওয়া রয়েছে সেই আবহাওয়া নিয়েও কথা বলছিলেন। কিছুক্ষণ আগে দুই ফুটবলার কথা বলছিলেন, তারা সেই আবহাওয়া নিয়েও কথা বলছিলেন, এবং শিলংয়ের যে ওয়েদার এখন বর্তমানে, এর আগেও বাংলাদেশ শিলংয়ে ম্যাচ খেলেছেন, কিন্তু তখন যে ওয়েদার ছিল এখন একদম পুরোপুরি ওয়েদার পরিবর্তন হয়ে গেছে, কারণ এখন আগের মতো সেই ঠান্ডার অবস্থানটা নেই, আবহাওয়াটা পরিবর্তন হয়েছে, এবং 15-16 ডিগ্রি তাপমাত্রায় বাংলাদেশের বর্তমানে বাংলাদেশ দলের আবহাওয়া নিয়েও তেমন একটি শঙ্কা নেই। কিছুদিন আগেই বাংলাদেশে তারা অনুশীলন করেছে, এবং বাংলাদেশ ফুটবল দল
আমরা দেখেছি সৌদি আরব থেকে অনুশীলন ক্যাম্প করে তারা বাংলাদেশে এসেছে এবং যে বিষয়টা সৌদি আরব থেকে ফেরার পর সবচেয়ে বেশি আলোচনা ছিল হামজা চৌধুরীর পাশাপাশি ফাহমিদুলকে দলে না নেওয়ার ব্যাপারে এবং গতকালকে সেটা নিশ্চিত করা গেছে ভারতের বিপক্ষে ম্যাচটাতে ফাহমিদুল হয়তো খেলবেন না এবং ফাহমিদুল পরবর্তী সময় ভারতের বিপক্ষে তিনি ম্যাচ না খেলে ভারতের বিপক্ষে তিনি ম্যাচ যদি না খেলেন পরবর্তী সময়ে তিনি আবারও জাতীয় দলের রাডারে আসবেন কিনা সেটা নিশ্চিতভাবে না বলা গেল। বয়সভিত্তিক দলে ফাহমিদুলকে নেওয়ার একটা কথা বলছেন কোচ হাভিয়ার কাবরেরা, কারণ যেহেতু তার বয়স 18 বছরে তিনি বয়সভিত্তিক দল যেটা আছে অনূর্ধ্ব-19 অনূর্ধ্ব-18 সেই বাংলাদেশ দলে তিনি হয়তো বা প্রতিনিধিত্ব করার একটি সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাপক ফুটবল ভক্তদের একটি ভিড় রয়েছে, কারণ বাংলাদেশ ফুটবলে নতুনভাবে জাগরণ তৈরির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ এর আগে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যারা ফুটবল ভক্ত রয়েছে বাংলাদেশকে বিদায় দিতে অনেকদিন যাবতীয় এত ভক্ত সমর্থক চোখে পড়েনি। আজকে বিমানবন্দরে বাংলাদেশ দলকে যে পরিমাণ ভক্ত সমর্থকরা বিদায় দিতে এসেছেন সকাল 9টায় বাংলাদেশ দলের ফ্লাইট ইতিমধ্যেই তারা বিমানবন্দরের ভিতরে ঢুকে গেছেন এবং সেখানে কার্যক্রম শেষ করে সকাল 9টায় তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন এবং কলকাতা থেকে সেখান থেকে গুয়াহাটি হয়ে তারা শিলংয়ে পৌঁছানোর কথা রয়েছে এবং 25 মার্চ ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচকে ঘিরেই বাংলাদেশের যত প্রত্যাশা। এবং আরেকটা কথা বলে রাখতে চাই, ভারত এরই মধ্যেই 19 তারিখে মালদ্বীপের প্রতিটি ম্যাচ খেলেছেন, সেখানে বড় ব্যবধানে তারা জয় পেয়েছে। তো সাকিব, এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল দলের ভারত যাত্রার সবশেষ। ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে কিছুক্ষণ আগে আসলে দেশ ছাড়ছে বাংলাদেশ ফুটবল দল, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী তাসওয়ার নাফিক। এবার ক্রিকেটের খবর। দীর্ঘদিন ধরে সাফল্য থেকে দূরে দেশের ক্রিকেট। বয়সভিত্তিক পর্যায়ে বিশ্বকাপ ও এশিয়া কাপের শিরোপা এলেও জাতীয় দলে নেই বলার মতো অর্জন। দেশের ক্রিকেটের চলমান সংকট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ফাহিম সিনহা। বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। বয়সভিত্তিক পর্যায়ে বড় সাফল্যের দেখা বেশ কবারই পেয়েছে বাংলাদেশের ক্রিকেট। 2020 বিশ্বকাপ জয়, 2024-এ এশিয়া কাপের শিরোপা। কিন্তু সেই তরুণ যুবারা জাতীয় পর্যায়ে অনিয়মিত। আইসিসি ইভেন্টগুলোতেও জাতীয় দলের পারফরমেন্স নিয়মিত প্রশ্নবিদ্ধ। কিন্তু কেন এমন হচ্ছে জানতে চেয়েছিলাম ক্রিকেট গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ফাহিম সিনহার কাছে। কোঅর্ডিনেশনে কোনো গ্যাপ আছে কিনা, ধরেন আপনার ন্যাশনাল টিমের সাথে কোনো সিনক্রোনাইজেশনে কোনো গ্যাপ হচ্ছে কিনা, তো এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করার জন্য একটা কমিটি ফর্ম করে মানে ইন্ডিভিজুয়ালি সিলেক্টর কোচদের সাথে আমরা কথা বলেছি, গ্যাপটা খোঁজার চেষ্টা করব যেন আমরা একটা ফিক্সড মানে একটা সুন্দর গোছানো একটা ফ্রেমওয়ার্কের মধ্যে যেন কাজ করতে পারি। সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক পর্যায়ে আয়োজিত হয়েছে ইউথ ক্রিকেট লিগ। এছাড়া অনূর্ধ্ব-19 পর্যায়ে থাকছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সফর। এইচপি কিছু দ্বিপাক্ষিক সিরিজ থেকেও বেরিয়ে আসবে পাইপলাইনের খেলোয়াড়, কিন্তু তারা যে আগের মতো পথ হারাবেন না তারই বা নিশ্চয়তা কি? এখন 19 ক্যাম্পগুলো হয়, আমাদের ন্যাশনাল টিমের কোচ থেকে একটা প্রেসক্রিপশন থাকে যে আমাদের তোমরা টিমে একটা লেগ স্পিনার সুযোগ দাও, মানে পাইপলাইনে আমাদের একটা পেস বোলার অলরাউন্ডার দরকার, পেস বোলিং অলরাউন্ডার দরকার। আমার মনে হয় এগুলো নর্মালি হয়ে আসছে। কোথায় গ্যাপটা আমরা যখন বসা শুরু করব, কমিটিটা হবে, কোচ সিলেক্টররা যখন সবাই একটা টেবিলে থাকবে, এটা আইডেন্টিফাই করাটা আরও সুবিধা হবে। দেশের 5 সেরা ক্রিকেটারের পর জাতীয় দলে নেই কোনো নিয়মিত পারফর্মার। হৃদয় জাকের আলীরা কি পারবেন বিশ্বমঞ্চে সাফল্যের কাণ্ডারি হতে? বিসিবির পরিচালক জানালেন, আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য করার মূল কারণ খুঁজে বের করতে একসাথে বসবে ক্রিকেট বোর্ডের 4টি বিভাগ। তহিদ হৃদয়, জাকির আলী, তারপরে আপনার নাহিদ রানা, হাসান মাহমুদ, মানে এরা কিন্তু 2 বছর আগে কোথাও ছিল না বা 2-2.5 বছর আগে কোথাও ছিল না, জাস্ট নতুন ঢুকে। তো আমরা কিন্তু এদের থেকে ওই ভরসাটা রাখতেই পারি যে ভবিষ্যতে মানে আরেকটা লেভেল এগিয়ে গিয়ে আমাদের টিমের হালটা ধরে নেবে আর কি। অপারেশনস, টাইগার্স, এইচপি, ডেভেলপমেন্ট, 4টা ডিপার্টমেন্ট একসাথে না বসলে এগুলো ওভারকাম করা খুব ডিফিকাল্ট, এটা আমরা রিয়েলাইজ করেছি। আগস্টে পট পরিবর্তনের পর দেশের ক্রিকেটও এসছে পরিবর্তনের হাওয়া। তবে খেলোয়াড় পরিবর্তন হলেও দেশের ক্রিকেটে যুক্ত হয়নি নতুন কোনো সাফল্যের মুকুট। ভক্তদের আশা দ্রুতই কাটুক লাল সবুজের জার্সির সাফল্য খরা। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করব এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার।
পুরনো নোট তুলে নিতে এবার ঈদে আসছে না নতুন টাকা। খোলা বাজারে বান্ডিল প্রতি 300 থেকে 500 টাকা বেশিতে কিনছেন অনেকেই। 5 টাকার দুইটা আর 2 টাকার একটা বান্ডিল নিলাম 1800 টাকা টোটাল। তো নতুন নোট তো বাংলাদেশ ব্যাংকও দিচ্ছে না, তো আমরা তো ঈদ হিসাবে ছোট মনিরা তো এগুলো চায়, তো আমরা দিতে হয়। 50 টাকার নোট নিলাম, 20টা দিছে আর কি, এবং এটার বিনিময়ে আমাকে 70 টাকা দিতে হয়েছে আর কি। গতি আনতে পণ্য খালাসের সময়সীমা বেঁধে দিতে চায় চট্টগ্রাম বন্দর। সময় মতো সনদ না পেলে বাস্তবায়ন অসম্ভব বলছেন ব্যবসায়ীরা। অপরিকল্পিত নদী শাসনে স্বাভাবিক গতিপথ হারাচ্ছে সুনামগঞ্জের 10 নদ নদী। নাব্য সংকটে আটকা পড়ছে মালবাহী বালখেট। এবং এফসি বাছাই পর্বে খেলতে ঢাকা ছাড়ছে ফুটবল দল। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের আশা যোগাচ্ছে। এই ছিল এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে যুক্ত হন youtube.com/c/ekhon tv।